স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। 10 ট্রাক অস্ত্র আইনের মামলায় যাবজ্জীবন সাজা থেকেও খালাস পেলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। দুপুরে বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও নাসরিন আক্তারের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেয়। এর মাধ্যমে চট্টগ্রামের 10 ট্রাক অস্ত্র চোরাচালানের 2 মামলা থেকেই খালাস পেলেন তিনি। রায়ে এনএসআইয়ের সাবেক ডিজি অবসরপ্রাপ্ত মেজর রেজাকুল হায়দার সহ 5 আসামি খালাস পেয়েছেন। তবে বিভিন্ন মেয়াদে সাজা বহাল আছে উলফা নেতা পরেশ বড়ুয়া সহ 5 জন আসামির। শেষ দিনে এই মামলায় বাবরের পক্ষে শুনানিতে অংশ নেন তার আইনজীবী অ্যাডভোকেট শিশির মনির। উচ্চ আদালতের এই রায় নিয়ে তিনি বলেন, তার বিরুদ্ধে আনা 2টি অভিযোগই ভিত্তিহীন মনে করে আদালত। এর ফলে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের মুক্তি পেতে আর কোনো বাধা থাকলো না বলে জানান আইনজীবী শিশির মনির। বাইশ বছর পর মডেল ও অভিনেত্রী তানিয়া মাহবুব তিন্নি হত্যা মামলার একমাত্র আসামি সাবেক ছাত্রনেতা ও বরিশাল 2 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে খালাস দিয়েছে আদালত। ঢাকার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ শাহিনুর আখতার এ রায় ঘোষণা করেন। তবে রায় ঘোষণার সময় ছিলেন না তিন্নির পরিবারের কেউ। রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পিপি সৈয়দ আবু জাফর রিজভী বলেন, রায়ে ন্যায় বিচার পাওয়া যায়নি। রায় পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে মামলার পলাতক আসামি অভির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী শাহ ইলিয়াস রতন সন্তোষ জানিয়েছেন। বলেন, রাষ্ট্রপক্ষ সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ করতে না পারায় আসামিকে বেকসুর খালাস দিয়েছে আদালত। বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এসকে সুরকে গ্রেপ্তার করেছে দুদক। বিকেলে রাজধানীর সেগুন বাগিচায় দুদকের উপপরিচালক গোলাম মাওলার নেতৃত্বে একটি টিম অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে তাকে আদালতে নেওয়া হয়। এর আগে 23 ডিসেম্বর এসকে সুরের বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থাটি। এই মামলায় অন্য আসামিরা হলেন এসকে সুরের স্ত্রী সুপর্ণা সুর চৌধুরী, মেয়ে নন্দিতা সুর চৌধুরী। সম্পদ বিবরণী নোটিশের জবাব না দেয়ায় সুরসহ পরিবারের বিরুদ্ধে নন সাব কমিশন মামলা করা হয়। পিকে হালদারের আর্থিক কেলেঙ্কারিতে নাম আসায় 2022 সালে এসকে সুরের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করে দুদক। ওই বছরের মার্চে তাকে দুদকে তলব করা হয়। এর ধারাবাহিকতায় গত বছরের আগস্ট এসকে সুর ও তার পরিবারের ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে চিঠি দেয় দুদক। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে বিএসএফ টহল জোরদার করলেও তেমন তৎপর নয় বিজিবি, এমন অভিযোগ সীমান্তবাসীর। আর বিজিবির দাবি, পরিস্থিতি স্বাভাবিক। এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তের লক্ষ্মীদারি এলাকায় চাষের জমি নিয়ে বিএসএফের সাথে সমস্যার সমাধানে জরিপের দিন ঠিক করা হয়েছে 20 জানুয়ারি। লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে শূন্যরেখা বরাবর বিএসএফের কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা ব্যর্থ হয় বিজিবির বাধায়। বন্ধ করা হয় কাজ। 4 দিন পার হলেও কোনো সমাধানে আসেনি। এতে নিরাপত্তার শঙ্কায় চরম আতঙ্কে দিন কাটছে সীমান্তের লোকজনের। 41 নম্বর পিলারে এদিকে তার কাটা কাটতেছে, তার কাটারা আসে করেন, আমরা বাধা দিতেছি, বাধা মানতেছে না। বিজিবি ফোন করে নিয়ে আসলাম। কাঁটাতারের বেড়া যে জিরো লাইনের কাছে দেওয়াতে আমাদের কৃষক লোকের ক্ষতি হচ্ছে। আমাদের অভিযোগ উঠেছে, বেড়ার প্রায় 24টি খুঁটি পড়েছে বাংলাদেশের ভেতরে। সেই সাথে নতুন করে সিসি ক্যামেরা ও উচ্চ ক্ষমতার লাইট জ্বালিয়ে আতঙ্ক সৃষ্টি করছে বিএসএফ। অ্যাঙ্গেলের খুঁটি গাচ্ছে বাংলাদেশে, জোরপূর্বক গাচ্ছে। এই কারণে আমরা আতঙ্কের মধ্যে আছি। এখন আমরা সাধারণ কৃষক মানুষ, আমরা যে মাঠে কাজ করব, আমরা খুব ভয়ের মধ্যে আছি। এই অবস্থায় শূন্যরেখায় না যাওয়ার আহ্বান জানিয়েছে বিজিবি। এতে ফসল পরিচর্যা করতে সমস্যায় পড়ছেন চাষিরা। স্থানীয়রা বলছেন, এই সীমান্তে বিএসএফের নজরদারি বাড়লেও বিজিবি সদস্যের উপস্থিতি নেই বললেই চলে। সীমান্তের কাছাকাছি তাঁবুটা নিয়ে পাহারা দিচ্ছেন ওই এলাকার কেউ। তবে দহগ্রাম সীমান্তের পরিস্থিতি স্বাভাবিক বলে দাবি বিজিবির। বসে মোকাবেলা করতেছি ওদের সাথে, ওরা খুব ভয়ভীত দেখাচ্ছে আমাদেরকে। বিজিবি মনে করে হুদি আছে, হুদি নাই, হুদি আছে, হুদি নাই। এখন এই বিজিবি আসতে আসতে হয়তো আমাদের একটা দুর্ঘটনা ঘটে দিতে পারে। এদিকে অনুপ্রবেশ সহ সীমান্ত হত্যা বন্ধে সবার সহযোগিতা চেয়েছে বিজিবি। বিজিবি একার পক্ষে সম্ভব না। আমরা আপনাদেরকে নিয়েই সীমান্ত সুরক্ষা করতে চাই। আপনারা যদি সচেতন হন, আপনারা যদি সীমান্তের ওপারে না যান, সীমান্ত অপরাধে না জড়ান, সেটাই আপনাদেরকে সচেতন করার জন্য আজকে এই ক্ষুদ্র প্রয়াস।
এদিকে সাতক্ষীরার ভোমরা সীমান্তে লক্ষ্মীদারি এলাকায় চাষের জমি নিয়ে সমস্যার সমাধানে বৈঠক হবে 20 জানুয়ারি। সেই দিন দুই দেশের সার্ভেয়ার, বিএসএফ ও বিজিবির উপস্থিতিতে জরিপ হবে। সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছে বিজিবি। তারপরও আতঙ্ক কাটছে না স্থানীয়দের। ঝুঁকি এড়াতে বাড়ির বাইরে যাচ্ছেন না অনেকে। জমি কেউ চাষ করতেছ না, যার জমি সেবা আছে এখন চাষ করতে ভুল নিষেধ। বাবার উপরে সিদ্ধান্তটা ফাইনাল হবে, আর এখন আপাতত পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে স্বাভাবিক রয়েছে ভোমরা স্থলবন্দরের পণ্য আমদানি রপ্তানি। শেখ নিগার সুলতানা, ডিবিসি নিউজ ডেস্ক। এদিকে সীমান্তে এখন কোনো উত্তেজনা নেই, পরিস্থিতি স্থিতিশীল রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় তিনি বলেন, আগামী মাসে বিজিবি ও বিএসএফ এর মধ্যে ডিজি পর্যায়ে মিটিংয়ে বিষয়টি নিয়ে আলোচনা করা হবে। দুপুরে ময়মনসিংহে এক মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এখন কোনো উত্তেজনা নাই, এখন পরিস্থিতি মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে। এখন তারাও আর কাঁটাতারে বেড়া নির্মাণ করতেছে না, এখন একটা অবস্থায় আছে, স্থিতি অবস্থায় আছে। প্লাস আমরাও বলছি যে আগামী মাসে বিজিবি এবং বিএসএফ এর ডিজি পর্যায়ে একটা মিটিং আছে, ওই মিটিংয়ে এইগুলি আলোচনা হবে। সীমান্তে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ বাংলাদেশ ভারতের বর্তমান নাজুক সম্পর্ককে আবারও অস্থিরতায় ফেলে দিলেও আলোচনার পথ খোলা রয়েছে বলে মনে করেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা। দুই দেশের বিশেষজ্ঞরা বলছেন, গত 5 দিনের ঘটনা দিয়েই দুই দেশের সম্পর্ককে নতুন করে বিচার করা যাবে না। তবে এ ধরনের উত্তেজনায় ক্ষতি হয় দুই দেশের সাধারণ মানুষেরই। গেল শুক্রবার বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তের ওপারে ভারতের সুখদেবপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে উত্তেজনা দেখা দেয়। 6 জানুয়ারির পর কুড়িগ্রাম ও নওগাঁ সীমান্তের ওপারেও কাঁটাতারের বেড়া তৈরির চেষ্টা করে বিএসএফ। মোট 5টি পয়েন্টে বেড়া নির্মাণের অভিযোগ বাংলাদেশের। তবে প্রতিবাদের মুখে শনিবার বেড়া নির্মাণ বন্ধ হয়ে যায়। রবিবার ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করে এ বিষয়ে উদ্বেগ জানায় ঢাকা। সোমবার দিল্লিতেও বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করে সাউথ ব্লক। এই পাল্টাপাল্টিতে কূটনৈতিক সম্পর্কের অবনতি হচ্ছে কতটা? বিশেষজ্ঞরা বলছেন, তলব মানেই তা নেতিবাচক নয়, খোলা রাখতে হবে আলোচনার পথও। আমাদের দেশে আবার তলব করাটাকে আবার নেগেটিভ হিসাবেই দেখে, নট নেসেসারিলি। কারণ এমনিতেই তো সাক্ষাৎ হয়, তখন তলব হয় না বলে হয়তো মনে হচ্ছে যে, কিন্তু সাক্ষাৎ হয় তখন তো অনেক কিছু নিয়ে আলোচনা করা হয়। তো এই জায়গায় আমার মনে হয় দুই দেশেই স্বাভাবিকভাবে চেষ্টা করছে সমস্যাটা যেন না বাড়ে। তবে এ ধরনের ঘটনায় তিক্ততা বাড়ে দুদেশের জনগণের মধ্যে, যা উদ্বেগের। এই ধরনের টানাপোড়েনে আসলে কোনো দেশের সরকার বা জনগণের কারো কোনো উপকার হয় না, বরং দুদেশের জনগণের মধ্যে একটা তিক্ততা সৃষ্টি হয়ে যায়, যেটা ভবিষ্যতে আমাদের যে কোনো সম্পর্ক এগিয়ে নিতে খুব সহায়ক হবে না। ভারতের কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন, দুদেশকেই দায়িত্বশীল আচরণ করতে হবে। আজকের ডেটে যে কোনো রকম কনফ্লিক্টকে চেষ্টা করা হয় ডায়ালগের মাধ্যমে সলভ করে। ভারতবর্ষ বিং এ ভেরি রেসপন্সিবল পাওয়ার সবসময় চেষ্টা করবে কথাবার্তার মধ্যে দিয়ে যা যা কনফ্লিক্ট আছে এলওসি অর এলএসি বিটুইন ইন্ডিয়া অ্যান্ড বাংলাদেশ সেটাকে সলভ করে নেওয়া, এবং আশা করা যেতে পারে বাংলাদেশ একটা দায়িত্বপূর্ণ দেশ হিসাবে তাতে প্রপারলি রেসপন্স করবে। এদিকে সীমান্তে আপাত উত্তেজনা কমলেও এখনও রয়েছে থমথমে পরিস্থিতি। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। এবছরের জুলাই আগস্টের মধ্যেই জাতীয় নির্বাচন চায় বিএনপি। এ নিয়ে দেরি হলে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট বাড়বে, একথা জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়। তিনি জানান, বিএনপি ক্ষমতায় গেলে স্বৈরাচারের বিচার অগ্রাধিকার পাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে প্রয়োজনীয় সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসছে বিএনপি। সোমবার দলের নীতি নির্ধারণী পর্ষদ জাতীয় নির্বাহী কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। মঙ্গলবার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরেন দলের মহাসচিব। বলেন, যুগপৎ আন্দোলনে থাকা সবাই দ্রুত নির্বাচনের পক্ষে। এই বছরই মাঝামাঝি সময়, অর্থাৎ আপনার জুলাই আগস্ট এর মধ্যেই নির্বাচন সম্ভব, এবং আমরা এই কারণেই আমরা সরকারকে আহ্বান জানাচ্ছি, নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি
এবং রাজনৈতিক দলগুলির প্রতি আহ্বান জানাচ্ছি যে দেশের বৃহত্তর স্বার্থে এই বছরের মাঝামাঝি সময় নির্বাচন অনুষ্ঠানের জন্য আমরা ব্যবস্থা নিতে পারি। জাতীয় সংসদ নির্বাচনের পূর্বে স্থানীয় সরকার নির্বাচনের কোনো প্রশ্নই ওঠে না। তিনি বলেন, তড়িঘড়ি করে স্বৈরাচারের বিচার করলে তা প্রশ্নবিদ্ধ হতে পারে। রাজনৈতিক সরকার এলেও এর বিচার করবে। কথা বলেন জুলাই আগস্ট বিপ্লবের ঘোষণাপত্র নিয়েও। আমরা একটা ঘোষণার খসড়াপত্র পেয়েছি এবং উনি আমাদেরকে অনুরোধ করেছেন যে এই বিষয়ে আমাদের মতামত জানার জন্য। বিষয়টা এত বেশি আপনার সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ যেটা ওই একদিনের নোটিশে এটাকে করা সম্ভব না। আমরা এই বিষয়ে আলোচনা করেছি, আমরা আরো আলোচনা করছি। আমাদের উপরে তো অত্যাচারটা সবচেয়ে বেশি হয়েছে, তা আমরা ফ্যাসিস্টদের বিচার করবো না তো কে বিচার করবে আর যদি আমরা ক্ষমতায় আসি? বাজারে দামের ঊর্ধ্বগতির মধ্যে নতুন করে বেশ কিছু পণ্য সেবায় ভ্যাট এবং শুল্ক বাড়ানোর সমালোচনা করেন বিএনপি মহাসচিব। দ্রব্যমূল্যের ক্রমাগত যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমরা গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। একদিকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির মূল্য বৃদ্ধি, ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি, অন্যদিকে ভ্যাট ও অন্যান্য করের হার বৃদ্ধি অর্থনীতির নেতিবাচক প্রভাব ফেলবে বলে সবাই মনে করে। ভারতের সাথে হওয়া চুক্তি জনসম্মুখে তুলে ধরার আহ্বান জানান মির্জা ফখরুল। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচনে জাতিসংঘের সহযোগিতা চেয়েছে বাংলাদেশ। নির্বাচন কমিশন ছাড়াও বৈঠক করবেন সব রাজনৈতিক দলের সাথে, এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস। এ লক্ষ্যে সংস্থাটি কারিগরি সহ সব ধরনের সহযোগিতা দিতে আগ্রহী বলে জানিয়েছেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। এর আগে পররাষ্ট্র সচিব এম জসিমউদ্দিনের সঙ্গে বৈঠক করেন ঢাকায় নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী। পরে বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কারিগরি সহযোগিতা দিতে আগ্রহী জাতিসংঘ। এ লক্ষ্যে একটি সমীক্ষা প্রতিনিধি দল কাজ করবে। জানান, নির্বাচন কখন হবে সেটা সরকার ও রাজনৈতিক দল ঠিক করবে। নির্বাচনের সময়সীমা নিয়ে কিছু বলতে চায় না সংস্থাটি। এদিকে প্রধান উপদেষ্টার বেঁধে দেয়া ঘোষিত সময় অনুযায়ী জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন। দুপুরে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে ইউএনডিপি সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান নির্বাচন কমিশনের সচিব আখতার আহমেদ। ইসি সচিব বলেন, ইউএনডিপির কাছে প্রযুক্তিগত সহযোগিতা চাওয়া হয়েছে। সংস্থাটির পক্ষ থেকে বলা হয়, 10 দিনের মধ্যে প্রস্তাবনা নিয়ে তারা আবারও দেখা করবেন। এই সময়ের মধ্যে তারাও যোগাযোগ রাখবেন। এছাড়া আইটি, হার্ডওয়্যার ও সফটওয়্যার এসডিডি গোলের পরিধি অনুযায়ী সহযোগিতা করবে বলে জানায় সংস্থাটি। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে কারিগরি ও প্রযুক্তিগত সহায়তা দেবে জাতিসংঘ। চিফ অ্যাডভাইজার স্যার উনি যে একটা উইন্ডো দিয়েছেন, সেই উইন্ডো নিয়ে আমরা কাজ করছি। ইলেকশন প্রসেসের বিষয়ে আমরা সহযোগিতা চেয়েছি। সেই সহযোগিতা প্রাতিষ্ঠানিক, কমিউনিকেশন রিলেটেড, হার্ডওয়্যার, সফটওয়্যার ইত্যাদি বিষয়ে ওনারা এই জিনিসটা পর্যালোচনা করার জন্য এসছেন। যারা আগামী দিনে ক্ষমতায় আসবে তারা তরুণ প্রজন্মের ভাষা বুঝতে ব্যর্থ হলে আওয়ামী লীগের মতো পরিণতি হবে, এমন মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে নারায়ণগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি আরও বলেন, যারা এই ফ্যাসিবাদের পক্ষে কথা বলবে তরুণরা তাদের বিপক্ষেই থাকবে। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় সংসদ নির্বাচন অংশগ্রহণমূলক হবে না যারা বলে তারা ফ্যাসিবাদের ইন্ধনে ছিল বলে মন্তব্য তার। আমরা স্পষ্টভাবে বলতে চাই, এই গণঅভ্যুত্থানে সকল ক্রিয়াশীল রাজনৈতিক যে দলগুলো ছিল সেগুলো, ফ্যাসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো ছিল সেগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এসে আমরা এই ফ্যাসিবাদের আমরা সমূল উৎপাদন করেছি। আওয়ামী লীগের প্রশ্নে সর্বপ্রথম যে বিষয়টি আসবে সেটি হচ্ছে আওয়ামী লীগের আগে বিচার হতে হবে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ 8 জনের বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলায় আরও 6 জনের সাক্ষ্য গ্রহণ হয়েছে। পরবর্তী শুনানি 21শে জানুয়ারির দিন ধার্য করেছে আদালত। এর আগে 6 জানুয়ারি নাইকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন সহ 8 জনের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য এই দিন ধার্য করেছিল আদালত। ওই দিন ঢাকার বিশেষ জজ আদালত 5-এর বিচারক আব্দুল্লাহ আল মামুনের আদালতে 4 জন সাক্ষ্য দেন। এই মামলায় 68 জন সাক্ষীর মধ্যে 32 জনের সাক্ষ্য শেষ হয়েছে। গত বছরের 19শে মার্চ একই আদালত আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। 2007 সালের 9 ডিসেম্বর দুদকের তৎকালীন সহকারী পরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম,
তেজগাঁও থানায় খালেদা জিয়া সহ 5 জনের বিরুদ্ধে মামলা করেন। কানাডিয়ান প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে অস্বচ্ছ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি সাধন ও দুর্নীতির অভিযোগে এই মামলাটি করা হয়। এই 38 জন সাক্ষীর মধ্যে কেউ একজনও দুর্নীতি দমন কমিশনের সাক্ষীদের মধ্যে কেউ আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে কোনো সাক্ষ্য দেন নাই বা কোনো অভিযোগ উত্থাপন করেন নাই। আজকেও যে 6 জন সাক্ষী হয়েছে তারাও বেগম জিয়ার বিরুদ্ধে কোনো কিছু বলেননি। আমরা বিশ্বাস করি যেহেতু কোনো সাক্ষ্য প্রমাণ আসে নাই, সেই কারণে তিনি এখান থেকেও হয়তো ন্যায় বিচার পাবেন। এ পর্যায়ে দেখবেন এক্সপো গ্রুপ নিবেদিত জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের চিত্র নিয়ে বিশেষ রিপোর্ট জুলাই ক্ষত। কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জের মোবারক হোসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় মেয়ের জন্য চিপস কিনতে গিয়ে রাজধানীর রায়েরবাগে পুলিশের গুলিতে নিহত হন তিনি। এখনও বাবার অপেক্ষায় পথ চেয়ে বসে থাকে ছোট্ট শিশু আদিবা। আর পরিবারের একমাত্র উপার্জনক্ষম ছেলেকে হারিয়ে দিশেহারা পরিবার। সহযোগিতার পাশাপাশি জড়িতদের বিচারের দাবি স্বজনদের। 7 বছর বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করে আলাদা হয়ে গেলে মা ও 7 মাস বয়সী ছোট ভাইয়ের দায়িত্ব নেন মোবারক হোসেন। স্ত্রী সন্তান সহ তাদেরকে নিয়ে রায়েরবাগের আপন বাজারে ভাড়া বাসায় থাকতেন। একটি ইলেকট্রনিক্সের দোকানে কাজ করে চলত তার সংসার। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে 19 জুলাই জুমার নামাজের পর 2.5 বছর বয়সী শিশু আদিবার জন্য চিপস আনতে যান মোবারক। বাসার নিচে নামতেই পুলিশের গুলিতে লুটিয়ে পড়েন মাটিতে। ছোট ভাই ও স্থানীয়রা তাকে উদ্ধার করে নিয়ে যায় স্থানীয় হাসপাতালে, কিন্তু চিকিৎসা দিতে অপারগতা প্রকাশ করেন ডাক্তার। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জুমার নামাজ পড়ে বাসায় আসছিল, আইসা খাওয়া দাওয়া কইরা পরে ওই কইতেছে যে আবু চিপস খামু, তো বাসার নিচে আমি চিপস লয়ে যাই, এই সময় গুলাগুলির ভিতরে পরে গুলি খায়। যেহেতু আমার মাই আছে, ওর তো একটা ভবিষ্যৎ আছে, সরকার এই যে আবেদন করি যে আমার মায়ের ভবিষ্যৎটা লাগিয়া সহযোগিতা করে। মরদেহ দাফন শেষে রায়েরবাগ থানায় মামলা করতে যান পরিবার, কিন্তু দেখেন উল্টো পুলিশই মামলা দিয়ে রেখেছেন মোবারকের নামে। মামলা না করেই ফিরে আসেন স্বজনরা। এখন সরকারের কাছে সঠিক বিচারের দাবি মোবারকের পরিবারের। আমার বহুত কষ্ট করে 2টা ছেলেরে আমি মানুষ করে পৌঁছে গেছে, আমার প্রতি গুলি খায় মারা যায়। আমি সরকারের বিচার চাই। এরই মধ্যে পরিবারটিকে আর্থিক সহায়তা দিয়েছেন স্থানীয় রাজনৈতিক নেতারা। বিএনপি এবং জামাত ইসলাম এই বাংলাদেশের পক্ষ থেকে এই পরিবারটিকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতা চলমান আছে। শহীদ পরিবারকে সহযোগিতার পাশাপাশি কর্মসংস্থানের আশ্বাস জেলা প্রশাসনের। শহীদদের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের যে সমস্যাগুলো এগুলো আমরা তালিকাভুক্ত করেছি এবং তাদের জন্য কর্মসংস্থান যাতে করা যায় সে বিষয়ে আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি। তদন্ত করে দোষীদের দ্রুত শাস্তি দেওয়ার দাবি মোবারকের পরিবারের। ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদের এ পর্যায়ে নিচ্ছে একটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরেকবার ডিবিসি সংবাদে। অর্থ বছরের মাঝপথে কর বাড়ানোর অনৈতিক সিদ্ধান্ত থেকে সরকারকে অবিলম্বে সরে আসার দাবি জানিয়েছে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। ব্যবসায়ীদের অভিযোগ, সরকার আইএমএফ এর সঙ্গে দর কষাকষি করতে না পেরে সেই ব্যর্থতার দায় জনগণের উপর চাপাচ্ছে। তাদের আশঙ্কা, ব্যাংক ঋণের সুদ না কমালে কোনো ব্যবসায়ী টিকে থাকতে পারবে না। আইএমএফ ঋণের আশায় অর্থ বছরের মাঝামাঝি প্রায় শতাধিক পণ্য ও সেবার শুল্ক বাড়িয়েছে সরকার। এতে বেড়েছে এসবের দাম। ব্যবসায়ীরা বলছেন, সরকারের এমন অনৈতিক সিদ্ধান্তে অর্থনীতি আরও ঝুঁকিতে পড়বে। মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে এফবিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদ। কর বাড়ানোর এমন স্বেচ্ছাচারী সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনায় বসার দাবি জানানো হয়। এবং সম্পূরক শুল্ক বৃদ্ধি করার আমরা প্রতিবাদ জানাচ্ছি। আমরা মনে করি অর্থ বছরের মাঝামাঝি সময়ে এই ধরনের সিদ্ধান্ত অর্থনীতির জন্য আত্মঘাতী হবে এবং এটা বিনিয়োগকে নিরুৎসাহিত করবে।
ব্যবসায়ীদের অভিযোগ, সরকার IMF এর সঙ্গে দর কষাকষিতে ব্যর্থতার দায়ে জনগণের ওপর চাপাচ্ছে। 16% সুদ দিয়ে কোনো ব্যবসা টিকে থাকতে পারে না বলেও মন্তব্য তাদের। এখন IMF এর সাথে নেগোসিয়েশন করতে সরকার ব্যর্থ হয়ে যদি আমাদের উপর কর চাপায়, এটা আমাদের দায়িত্ব না। প্রতিবেশী দেশ ভারতের সাথে, ভিয়েতনামের সাথে আমরা প্রতিযোগিতায় টিকতে পারবো না। অর্থনীতি ধ্বংসকারীদের রাষ্ট্রদ্রোহিতার অপরাধে বিচারের আওতায় আনার দাবিও জানান ব্যবসায়ীরা। আরও বলেন, প্রয়োজনে বিশেষ সুবিধা দিয়ে পাচার হওয়া টাকা ফেরত আনতে হবে। আমাদের গোটা দেশের ব্যবসায়ীদের মুখে চুল কালি রেখেছে কতিপয় ব্যক্তি, যারা দানব, যাদেরকে অলিগার্ড বলা হয়, তারা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার ইতিহাসের নিকৃষ্টতম কাজ করেছে, যার মূল্য দিচ্ছে আজকে জনগণ। কারণ যে লক্ষাধিক কোটি টাকা পাচার হয়েছে সেটা তো পূরণ করতে হবে। সে পূরণ আমি, আপনি, রিক্সা চালক, শ্রমিক, কৃষক সবাইকে দিতে হচ্ছে। করের বোঝা কমানোর দাবিতে বৃহস্পতিবার সারা দেশে প্রেস ক্লাব ও ঢাকা জাতীয় রাজস্ব বোর্ডের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। জুলাই গণহত্যার বিচার এবং আহত পরিবারদের আর্থিক সহযোগিতা ও সুচিকিৎসা নিশ্চিত করা সহ 4 দফা দাবিতে প্রধান উপদেষ্টা কার্যালয়ের অভিমুখে বিক্ষোভ মিছিল করেছে গণতান্ত্রিক ছাত্র জোট। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিছিলটি বের করা হয়। এ সময় বক্তারা বলেন, সিন্ডিকেট ভেঙে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনার পাশাপাশি বর্ধিত ভ্যাট প্রত্যাহার করতে হবে। এছাড়া শ্রমিকদের হত্যার বিচার করে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন করতে হবে। আর ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র সহ সাম্রাজ্যবাদী, আধিপত্যবাদী দেশগুলোর সাথে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল এবং প্রকাশ করতে হবে। দাবি তুলেন, পাহাড় থেকে সেনাবাহিনী প্রত্যাহার করে গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করতে হবে। পরে বিক্ষোভ মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন স্থানে ঘুরে শাহবাগ বাংলা মোটর হয়ে মিন্টু রোডে গিয়ে শেষ হয়। সংবাদের এই পর্যায়ে নিচ্ছে আরেকটি বিরতি, সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার ডিবিসি সংবাদে। কাফনের কাপড় জড়িয়ে চাকরিতে পুনর্বহালের দাবিতে আমরণ অনশন কর্মসূচিতে নেমেছেন পুলিশের 40তম ক্যাডেট সাব ইন্সপেক্টর ব্যাচ থেকে অব্যাহতিপ্রাপ্তরা। সচিবালয়ের 1 নম্বর গেটের উল্টো দিকের সড়কে এই কর্মসূচি চলছে। চাকরিতে পুনর্বহাল চেয়ে দীর্ঘদিন ধরে আন্দোলনের পর সোমবার বিকেলে সংবাদ সম্মেলনে তারা আমরণ অনশনের ঘোষণা দেন। রাজশাহীর সারদায় পুলিশ একাডেমিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে 321 জন এসআইকে অব্যাহতি দেওয়া হয়। অব্যাহতিপ্রাপ্তরা জানান, শৃঙ্খলা ভঙ্গের যে অভিযোগ তোলা হয়েছে তা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয়। পৌষ সংক্রান্তিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে হয়ে গেল ঘুড়ি উৎসব। ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অফ ঢাকার এই আয়োজনে বসে পৌষ মেলাও, ছিল পিঠাপুলি সহ নানান সব পণ্যের সমাহার। আকাশ জুড়ে রং বেরঙের ঘুড়ি। পৌষ মাসের শেষ দিনকে বিদায় জানাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ প্রাঙ্গণে এই উৎসব। বেলা বাড়ার সাথে সাথে বাড়ে ঘুড়ির সংখ্যা। ছোট বড় সবাই যোগ দেন এই আয়োজনে। ঘুড়ি উড়ানোর পাশাপাশি ছিল আনন্দ র্যালি, বসে পৌষ মেলা। পিঠা পুলি সহ বাহারি সব পণ্যের পসরা নিয়ে বসেন দোকানিরা। ছিল নাগরদোলায় চড়ার সুযোগও। পৌষ মেলাটা আমার কাছে খুবই ভালো লাগছে। সো প্রতি বছর যদি এরকম করে মেলাটা হয় আমার খুবই ভালো লাগবে। আগামী দিনে তারা আরো সুন্দর আনন্দমুখর একটা পরিবেশ তৈরি করে এই পৌষ সংক্রান্তি ইতিহাসকে ধরে রাখবে। পৌষ সংক্রান্তি বা সাকরাইন যেভাবেই বলা হোক, এই উৎসব নিয়ে ব্যাপক আগ্রহ পুরান ঢাকাবাসীর। এরকম খোলা মাঠ, স্টল, ঘুড়ি এরকম অ্যাভেলেবল আসলে কোথাও পাওয়া যায় না। তো আমি সোজা সকাল 8টা থেকে ক্লাস করছি, ক্লাস শেষে 1টার দিকে এসে আমি সোজা এখানে চলে এসেছি ঘুড়ি উড়াতে। একটা উৎসব আমেজ, সবাই একসাথে ঘুরে আনো, সেই আমেজটা দেখেও খুব ভালো লাগতেছে। বিভিন্ন এরিয়ায় ছোট ছোট জায়গায় ঘুড়ি উৎসব হয়, তো আমাদের অনেক ভালো লাগে। পুরান ঢাকার 100 বছরের পুরনো উৎসব পৌষ সংক্রান্তি বর্তমানে ঢাকার গণ্ডি পেরিয়ে পরিণত হয়েছে সার্বজনীন আনন্দ উৎসবে। ধর্মবর্ণ নির্বিশেষে সবার অংশগ্রহণের মাধ্যমে এই ধরনের উৎসব বাঙালির ইতিহাস এবং ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করবে বলে মনে করছেন আয়োজকরা। মঞ্জুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। এই ছিল আমার কাছে। এরপর আন্তর্জাতিক সংবাদ নিয়ে আসবেন সহকর্মী রেদওয়ান আহমেদ। সঙ্গেই থাকুন। স্বাগত ডিবিসি নিউজের আন্তর্জাতিক সংবাদের সাথে আছি রেদওয়ান আহমেদ। নানান অভিযোগের মুখেই যুক্তরাজ্যের মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতি বিরোধী দায়িত্ব থেকে সরে যাওয়ার আহ্বান জানিয়েছে দেশটির দুর্নীতি বিরোধী জোট। স্থানীয় সময় মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে বিবিসি। প্রতিবেদনে বলা হয়, সিটি মিনিস্টারের পাশাপাশি ইকোনমিক সেক্রেটারি
টু দি ট্রেজারি অর্থাৎ যুক্তরাজ্যের অর্থবাজারের দুর্নীতি দেখভালের দায়িত্ব পালন করছেন টিউলিপ। এরই মধ্যে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসন আমলে বিনামূল্যে ফ্ল্যাট নেওয়ার অভিযোগ ওঠে টিউলিপের বিরুদ্ধে। যদিও এমন অভিযোগ অস্বীকার করে নিজের বিরুদ্ধে তদন্তের জন্য আবেদন করেছেন তিনি। টিউলিপকে সরে যাওয়ার আহ্বান জানানো জোটে রয়েছে দুর্নীতি বিরোধী সংস্থা অক্সফাম ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল। এর আগে টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের প্রতি আহ্বান জানান প্রধান বিরোধী দল কনজারভেটিভ পার্টির নেতা কেমি ব্যাটেনোচ। গাজায় যুদ্ধবিরতি চুক্তি আসন্ন, যে কোনো সময় আসতে পারে যুদ্ধ বন্ধের ঘোষণা। এ তথ্য জানিয়েছে আলোচনায় মধ্যস্থতাকারী দেশ কাতার। যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্তির বিষয়ে মঙ্গলবার কাতারের দোহায় চূড়ান্ত আলোচনায় বসেছে ইসরায়েল ও ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর আগে সোমবার দুই পক্ষকে যুদ্ধবিরতি চুক্তির চূড়ান্ত একটি খসড়া দেয় মধ্যস্থতাকারী দেশ কাতার। এ সময় ইসরায়েল ও হামাসের কর্মকর্তারা একই ভবনে পরোক্ষ আলাপ আলোচনা করেন। উভয় পক্ষ রাজি হয়েছে এই শর্তে যে চুক্তির প্রথম দিন হামাস 3 জিম্মিকে মুক্তি দেবে। এরপর ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এর 7 দিন পর হামাস আরও 4 জিম্মিকে ছেড়ে দেবে। অপরদিকে ইসরায়েল দক্ষিণাঞ্চলের বাস্তুচ্যুত বাসিন্দাদের উত্তর গাজায় ফেলার অনুমতি দেবে। চুক্তির শর্ত অনুযায়ী ইসরায়েলি সেনারা ফিলাডেলফি করিডোর নিয়ন্ত্রণ বজায় রাখবে। চুক্তির প্রথম ধাপ 42 দিন পর্যন্ত স্থায়ী হবে। এখনও নিয়ন্ত্রণের বাইরে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। সক্রিয় রয়েছে লস অ্যাঞ্জেলেসের সবচেয়ে বড় 3টি দাবানল। 2 দিনেও খোঁজ মেলেনি 24 জনের। সময় যত গড়াচ্ছে ততই ভয়াবহ রূপ নিচ্ছে আগুন। ছড়িয়ে পড়ছে দক্ষিণের আরও কয়েকটি এলাকায়। এই পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। সপ্তাহ পেরিয়ে গেলেও দমছে না যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার দাবানল। এরই মধ্যে ভস্ম হয়ে গেছে হাজার হাজার একর জমির গাছপালা, ঘরবাড়ি আর রাজকীয় ভবন সহ স্থাপনা। মূলত সান্তা আনা নামের শক্তিশালী ঝড়ো বাতাসের কারণে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছড়িয়ে পড়ছে আগুন। স্থানীয় সময় সোমবার রাতে ক্যালিফোর্নিয়ার দক্ষিণের নতুন এলাকায় ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে দাবানল। এই অঞ্চলে প্রতি ঘন্টায় 70 মাইল বেগে দমকা হাওয়া বয়ে যাচ্ছে। ফলে আগুনের তীব্রতায় গ্রাস করে নিয়েছে সমুদ্র তীরবর্তী ভেঞ্চুরা কাউন্টির বনভূমি। পেলিসেড শহরের 14% দাবানল নিয়ন্ত্রণে এলেও মাটির সাথে মিশে গেছে সমুদ্র তীরবর্তী পর্বতমালার গাছপালা। আর দ্বিতীয় বৃহত্তম দাবানলে জ্বলছে ইটন শহর। অবশিষ্ট নেই কোনো কিছুই। কর্তৃপক্ষ জানায় শহরটিতে 33% দাবানল সক্রিয় রয়েছে। গত কয়েকদিনের শুষ্ক আবহাওয়া এবং বৃষ্টি না হওয়ায় হুমকির মুখে রয়েছে ক্যালিফোর্নিয়ার উত্তরাঞ্চল। লস অ্যাঞ্জেলেসের মেয়র জানান, স্থানীয় সময় সোমবার রাতের মধ্যে বিপজ্জনক ঝড়ো বাতাস বইতে পারে। এমন পরিস্থিতিতে সবচেয়ে বিপজ্জনক সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্রের আবহাওয়া বিভাগ। আগামী 2 দিন বাতাসের গতি শক্তিশালী হারিকেন আকারে পৌঁছাবে, যা পুরো অঞ্চল জুড়ে ছড়িয়ে যেতে পারে। পরিস্থিতি মোকাবেলায় নেওয়া হচ্ছে সকল ধরনের প্রস্তুতি। দাবানলের কারণে এখন পর্যন্ত সরিয়ে নেওয়া হয়েছে 92,000-এরও বেশি মানুষ, আর সতর্কতার অধীনে রয়েছে 89,000 বাসিন্দা। এই পরিস্থিতির মধ্যেই কিছু কিছু এলাকায় দেখা দিয়েছে চুরি ও লুটপাট। এদিকে প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একই সাথে ক্ষতিগ্রস্তদের জন্য সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হাসনা আক্তার, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি আন্তর্জাতিক সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।